নমস্কার বন্ধুরা, গল্পপথিক চ্যানেলে আমি মৌ। আমার আজকের গল্প হলো সুন্দরবনের ভূত, শুভ মানুষ ঘোষের লেখা। উদয়দা, আপনি কখনো ভূত দেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম। উদয় ঘোষ বললেন, নিজের চোখে দেখিনি, তবে আপনাকে দেখাতে পারি। তার মানে? আমি আশ্চর্য হলাম। উদয় বললেন, তবে তো একটা গল্প বলতে হয়। সুন্দরবনের গল্প। রোগা পাতলা টান টান চেহারা উদয় ঘোষের, মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথায় সামান্য টাকও আছে। উদয়ের বয়স প্রায় 50 বছর, কিন্তু দেখলে 40-এর বেশি মনে হয় না। গোঁফদাড়ি কেটে ফেললে সেটুকুও ধরা যাবে না। মুখ চোখ এতটাই ফ্রেশ আর ইনোসেন্ট, কি বলবো। ভদ্রলোকের জীবনে ঘোরাঘুরির প্রচুর অভিজ্ঞতা। শখের ঘোরা নয়, রীতিমতো অ্যাডভেঞ্চার। একা গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী গিয়েছেন তিনি। মুর্শিদাবাদে সিরাজদৌল্লার কবরে রাতও কাটিয়েছেন তিনি। হাড় কাঁপানো শীতে 15 দিন অমরনাথে কাটিয়েছেন তিনি। এমনকি সদল বলে হিমালয়ের ছোটোখাটো শৃঙ্গে অভিযানও করেছেন। শুনি গল্পটা, আমি বললাম। শুনবেন, তবে এখন নয়। আমার এখনো দোকান বাজার হয়নি। বেলা 12টা বাজে। এখন দোকানটা চললেও চলতে পারে, কিন্তু বাজারে কিছু পড়ে আছে বলে মনে হয় না। কিন্তু তা নিয়ে কথা আর বাড়ালাম না। উদয় ঘোষ খুব মুডি লোক। রেগে গেলে গল্পটা জীবনের মতো হাতছাড়াই হয়ে যাবে। এবার গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী যিনি একা হেঁটে যেতে পারেন, তার পক্ষে বেলা 12টা কেন, একটাতেও বাজার করা সম্ভব। কখন আমরা বসতে পারি? আমি জানতে চাইলাম। আজ বিকেলেই হতে পারে। আপনি বাড়ি আছেন তো? আছি, কিন্তু ব্যাপারটা বিকেল পর্যন্ত গড়ালো না। দুপুরেই খেয়ে দিয়ে উঠে বিছানায় পেপারটা টেনে বসেছি। দেখি উদয় এসে হাজির। এর মধ্যে কখনোই বা দোকান বাজার করলেন, কখনই বা স্নান খাওয়া করলেন, কে জানে। আমাকে বললেন, উঠে পড়ুন, আপনার জন্য একটা বই এনেছি। উদয় একটা পাতলা বই বাড়িয়ে দিলেন আমাকে। বইটা দেখে চমকে গেলাম। নরবলির ইতিহাস। নরবলির সঙ্গে ভূত পাঞ্চ করে দিলে গল্প সাংঘাতিক খোলতাই হয়। আমি নড়ে চড়ে বসলাম। পড়বেন? উদয় বললেন, অনেক তথ্য আছে এখানে। জানেন, চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে এসে কাপালিকদের পাল্লায় পড়ে আর একটু হলেই নরবলি হয়ে যাচ্ছিলেন। আমি সোজা হয়ে বসলাম। বেশ ইন্টারেস্টিং। উদয় গলা তুলে আমার স্ত্রীকে ডাক দিলেন, বৌদি, একটু চা হবে? আমি মুগ্ধ হয়ে গেলাম। 12টায় বাজার, ভর দুপুরে লোকটার ঘরে হানা। খেয়ে দিয়ে উঠে চায়ের জন্য আবার বায়না। তার ওপর এই নরবলির বই। আহা, এই রকম বর্ণময় লোক ঘরে ঘরে জন্মায় না কেন? আমার স্ত্রী হাত জমিয়ে
এক কাপ চা খেয়ে গোঁফ মুছে উদয় ঘোষ গল্প শুরু করলেন। তখন আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। ছোট থেকেই আমার ঘোরাঘুরির শখ। আমার এক বন্ধু ছিল কমল। সে লিলুয়ায় থাকতো। মেনলি ওর সঙ্গেই ঘুরতাম আমি। প্রতি বছর 15ই আগস্ট আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়তাম। সেবার ঠিক হলো সুন্দরবন যাব। এখনকার দিনে লঞ্চে করে সুন্দরবন ট্রিপ হয়। তাতে জঙ্গল দর্শন বা বাঘ দর্শন কতটা কি হয় জানি না, তবে আমোদ ফুর্তি খাওয়া দাওয়া বেশ ভালো হয়। আমাদের সেবারের ট্রিপের পাশে এইসব ছকে বাধা ট্রিপ দাঁড়াতেই পারবে না। এখনও সেই ট্যুরের কথা বুকের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে। এক একটা ঘটনা জীবন থেকে মুছে গেলেই ভালো, কিন্তু কিছুতেই মোছা যায় না। আমি বললাম, এটা ভূতের গল্প না সুন্দরবনের গল্প? উদয় চটে উঠলেন, এই আপনাদের দোষ, বড্ড অধৈর্য। ভূত বলেছি, ভূতই বলবো। ভদ্রলোকের এক কথায় হ্যাঁ। আমি আশ্বস্ত হলাম, নরবলির সঙ্গে ভূত সবচেয়ে ভালো, তবে জঙ্গলের সঙ্গেও মন্দ নয়। মনে হচ্ছে গল্প জমে ক্ষীর। আমি চুপ করে রইলাম। উদয় আবার শুরু করলেন। সেবার যাত্রার শুরুতেই বাধা। 14ই আগস্ট রাত থেকে শুরু হলো অঝরে বৃষ্টি। সারা রাত বৃষ্টি চলল। ভোর রাতে বৃষ্টি থামল বটে, কিন্তু রাস্তায় জল দাঁড়িয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ। জল ঠেলে হাঁটতে হাঁটতে স্টেশনে এসে দেখলাম বাচ্চা ট্রেন চলছে, তবে ওই লিলুয়া পর্যন্তই। আমি ট্রেন ধরে চলে এলাম লিলুয়ার কমলের বাড়ি। কমল আমার চেয়ে ডাকাবুকো ছেলে। অ্যাডভেঞ্চারে আমার হাতে খড়ি ওকে দিয়ে। আমাকে দেখে সেও আশ্চর্য হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে চলে এলি? ভেরি গুড। কি ভাবছিস আমায়? আমি ডাট নিলাম। আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনও বন্ধ। চলে এলাম জিটি রোডে। রাস্তার জল কিছু কমলেও এখনো গোড়ালি পর্যন্ত, তবে বাস চালু হয়ে গেছে। আমরা বাস ধরে চলে এলাম হাওড়াতে। হাওড়া এসে সামনে পেয়ে গেলাম একখানা সরকারি বাগ। আমরা এক লাফে তার পিঠে চড়ে বসলাম। সোজা ধর্মতলার বাসগুমটি। উদয় থামলেন, আসছে না মিটি মিটি। সরকারি বাগ মানে বুঝলেন? সিএসটির বাসের কথা বলেছেন? রাইট। বাসের গায়ে বাঘের ছবি দেওয়া, একতলা, দোতলা আর আড়াইতলা। তবে এখন দোতলা আড়াইতলা বাস বিলুপ্তপ্রায় প্রাণীর মতো হয়ে গেছে। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়। উদয় আবার গল্পে ফিরে আসলেন। ধর্মতলায় এসে চড়ে বসলাম বাসন্তীর বাসে। বাস বেহালা ছেড়ে আর খানিকটা এগোতেই মেঘটা কেটে গেল, রোদ্দুর উঠে গেল, নর্মাল হয়ে গেল ওয়েদার। উৎসাহে আনন্দে টকবক করে ফুটছিল কমল। শীষ দিয়ে হিন্দি গানও গাইছিল। আমার মনে হচ্ছিল নাচানাচি করি। দেখিস কমল,
জঙ্গলে ঢুকে আবার গান গাসনি। আমি ঠাট্টাই করলাম, বাঘেরা ছুটে আসবে যে আবার। তারা আবার হিন্দি গানের সাংঘাতিক ফ্যান। মোটামুটি 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বাসন্তী টাউনে। সামনে মাতলা নদী, বর্ষায় একেবারে উথাল পাথাল করছে। ফুটফুটি লোক ডাকছিল। আমরা খোঁজ খবর করে সবচেয়ে দূরে যে ফুটফুটি যাবে তাতেই চেপে বসলাম। অনেকটা রাস্তা যেতে হবে তো। আমরা মুড়ি চিড়ে মিষ্টি নিয়েই নিলাম ঝোলাতে। নদীর হাওয়া আর দুপুরের লাঞ্চ একই সঙ্গে খাওয়া যাবে। ঘন্টা আড়াই কেটে গেল। মাতলা ছেড়ে অন্য নদী ধরে বেশ খানিকটা যাওয়ার পরে ভুটভুটি এসে পড়ল ছোট একটা দ্বীপে। ভারী সুন্দর দ্বীপটা। নদীর অপর পারে দেখা যাচ্ছে গরান আর হেতাল গাছের ফাঁকে ফাঁকে হোগলার বন। সুন্দরবন, সুন্দরবন। দ্বীপটার নাম কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম। উদয় একটু ভাবলেন। অনেক দিনের কথা মনে করতে ঠিক পারলেন না। তবে ল দিয়ে নাম একটু একটু মনে হচ্ছিল তার। আমি বললাম, ঠিক আছে, বলুন। দ্বীপের মতো দ্বীপের গ্রামটাও সুন্দর। গ্রামের বেশিরভাগ লোকের জীবিকাই মাছ ধরা। মাছ ধরতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায়। কেউ কেউ আবার যায় মধু ও কাঠের জন্য। সে তো যাওয়া নয়, সাক্ষাৎ মৃত্যুর সঙ্গেই পাঞ্জা লড়া একটা। জলে কুমির, ডাঙায় বাঘ, ছাড়া পদে পদে বিষধ সাপেরও ভয় আছে। কত মানুষের যে জীবন গেছে তার আর ইয়ত্তা নেই। গ্রাম কি গ্রাম উজাড় হয়ে গেছে। শুধু পড়ে আছে তাদের ঘরের বিধবা নারীরা। সুন্দরবনে একটা গ্রাম আছে শুনেছি, যার নামই হলো বিধবা গ্রাম। উদয় বললেন, সাধারণত কোনো অপরিচিত জায়গায় গিয়ে পড়লে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। সেই মতো গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করলাম গ্রাম প্রধানকে। প্রধান মশাইয়ের নাম নিবারণ না কি একটা ছিল, ঠিক তার মনে নেই। কালো কুচকুচে গায়ের রং, বেশ স্টাউট ফিগার। বয়স 50ও হতে পারে, 60 হলেও আশ্চর্য হব না। আমরা কলকাতা থেকে এসেছি শুনে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়লেন। তাদের কাছে শিবপুর, আন্দুল, শ্রীরামপুর, উত্তরপাড়া সবই কলকাতা। নিবারণবাবুর শ্রদ্ধার সুযোগ নিয়ে আমরা আমাদের আসল প্ল্যানটা খুলে বললাম তাকে। তাদের শুধু গ্রাম দেখতেই আমরা আসিনি, জঙ্গলই আসল টার্গেট আমাদের। শুনে নিদারণবাবু চমকে উঠে বললেন, না না না, আপনারা বাইরের লোক, জঙ্গলে যাবেন কি? খবরদার না। কিন্তু আমরা উত্তরপাড়ায় থাকলেও কলকাতার লোক। কথায় আমাদের সঙ্গে এঁটে ওঠা মুশকিল ছিল। নিবারণবাবুকে জপিয়ে জাপিয়ে ঠিক ম্যানেজ করে ফেললাম। ঠিক হলো, পরের দিন ভোরে গ্রাম থেকে মাছ ধরতে জঙ্গলে যাবে একটা নৌকা। তাতে তিনি আমাদের উঠিয়ে দেবেন। জেলেরা বাইরের
উটকো লোক নিতে রাজি হচ্ছিলেন না, গাই গাই করছিলেন। কিন্তু নিবারণবাবুর এক ধমকে চুপ মেরে গেল তারা। ক্ষমতাবান লোক পৃথিবীর সব জায়গাতেই ক্ষমতাবান। তো সেই রকমই হলো ঠিক। ভোরে আমরা নৌকায় চেপে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে। এই নৌকো ভুটভুটি নয়, হাতে টানা মাছ ধরা নৌকো। ঘন্টা 2 নৌকা চলল। লোক নেই, জন নেই, চারদিকে শুধু জল আর জল। জলের মধ্যে কুমির আর কামট ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে আমার ক্যামেরাম্যান ছিল, পটাপট ছবি তুলছিলাম। তবে জল পুলিশের লঞ্চ দেখলেই আমরা গিয়ে লুকিয়ে পড়ছিলাম নৌকোর ছাউনির মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, কেন? নৌকার বাইরের লোক আছে, টের পেলে রক্ষা আছে। নৌকা শুদ্ধ হাজতে টেনে নিয়ে যাবে পুলিশে। জঙ্গলের নিয়মকানুন খুব কড়া। ইচ্ছে হলেই যে কেউ জঙ্গলে ঢুকতে পারে না, পারমিট লাগে সেজন্য। তারপর দেখতে দেখতে আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। তবে গভীর বলাটা ঠিক হলো কি না জানি না। গাছপালা অনেক, কিন্তু কোনোটাই মাথার খুব উঁচু নয়। জল থেকে অনেক ভেতর পর্যন্ত জঙ্গলে সব কিছু দেখা যাচ্ছিল। আমি বাধা দিলাম, বাঘটাক দেখতে পেয়েছিলেন? বাঘ? উদয় চোখ কুঁচকে হাসলেন, বললেন, শুনুন, সুন্দরবনে বাঘ দেখার ভাগ্য সকলের হয় না। তাতে তাদের দুঃখ করা উচিত নয়। কেননা কথায় বলে, বাঘের দেখা আর সাপের লেখা। ভালো করে যারা বাঘ দেখতে পায় তাদের একজন না একজনকে পৃথিবীর পার তুলতে হয়। বাঘের যে আক পাঁচতলা, এমনকি তার পেটের ভেতরটা পর্যন্ত দর্শন করার সৌভাগ্য অর্জন করে। উদয় হেসে চললেন। ভূতের গল্পে এরকম হাসি ঠাট্টার কথাবার্তা পরিবেশের পুরো 12টা বাজিয়ে দেয়। আমি চেয়ে রইলাম। ভদ্রলোক এখানে ভূত কোথা থেকে ঢোকাবেন কে জানে। এর চেয়ে দেখছি নরবলি ভালো ছিল। উদয় আমার হাসির প্রত্যুত্তরের অপেক্ষা না করে বলে চললেন, দুপুর 12টা নাগাদ মাঝি নৌকো ঢুকিয়ে দিল সরু একটা খালে। ওদের ভাষায় শিকখাল। ছোট খাল হলে ছোট শীষ, আর বড় খাল হলে বড় শীষ। ছোট শীষে বেশ খানিকটা যাওয়ার পর জেলেরা নৌকোর মুখ ঘুরিয়ে দিল তীরের দিকে। তীরের কাছাকাছি আসতেই কোমরে হাড়ি বেঁধে দুজন নেমে পড়ল জলে। ছাকনি জাল দিয়ে তারা মিনের চারা ধরতে লাগলো। অন্যজন লগি দিয়ে ঠেলতে ঠেলতে নৌকো নিয়ে যেতে লাগলো তাদের পেছন পেছন। জঙ্গলের সঙ্গে সঙ্গে সে তীক্ষ্ণ নজর রাখছিল জলের দিকেও। এদিকটা দেখলাম জঙ্গল বেশ ঘন। খালের তীরে কিছুটা থকথকে সাদা মাটি ফুরে ওঠা কন্দমূল। তারপরে দুপাশে কাঁটা গাছের ঠাসা বন।
এরকম গাছ দেখলাম পাতাগুলো তাল পাতার মতো বিশাল বিশাল, মাটির নিচে পর্যন্ত বিছিয়ে আছে পাতাগুলো। পাতার আড়ালে কলরব করছে অজস্র পাখি। দেখে শুনে কমল তো মুগ্ধ। আমিও ক্যামেরায় ছবি তুলতে শুরু করলাম, তবে চোখ কান খোলা রেখে। বাঘ প্রচণ্ড ধূর্ত প্রাণী, এমন হতেই পারে ওই বড় পাতার আড়ালে ঘাপটি মেরে বসে সে আমাদের লক্ষ্য করছে। আমরা জানতেও পারছি না। বাঘ যাকে ধরবে বলে মনে করে বা টার্গেট করে তাকে ধরবেই। দরকার পড়লে সাঁতরে এসে নৌকো থেকে শিকার করে টেনে নিয়ে যাবে সে। জলে জঙ্গলের দিকে চেয়ে যে গা ছমছম করছিল তা না বললে নয়। স্থানীয় লোকেরা তো বাঘ নিত্যই দেখছে, আমাদের মতো শহুরে মানুষদের রোজ রোজ পাচ্ছেই বা কই। তাই আমাদের দুজনের মধ্যে কারুকে পছন্দ হয়ে যেতেই পারে। আমি প্রশ্ন করলাম, আপনাদের সঙ্গে আর্মস ছিল না? আর্মস? হাসলেন। খেতেই পায় না আর্মস? সর্বনাশ! আমার চোখ বড় বড় হয়ে গেল। বাঘ তুলে নিয়ে গেলে কি করতেন? উদয় বললেন, স্রেফ চেয়ে চেয়ে দেখতাম। এ তো আপনাদের লঞ্চের শখের ট্রিপ নয়। ধন্য, কি সাহস আপনাদের! উদয় খুশি হলেন। ধন্যবাদ বলে আমার প্রশংসাটা উপভোগ করে আবার গল্প শুরু করলেন। তখন দুপুর 1:30-2 হবে। মাছ ধরতে ধরতে নৌকো বেশ খানিকটা ঢুকে গেছে খালের ভেতরে। এদিকটায় দেখলাম প্রজাপতির রাজত্ব। কত রকমের আর কত রঙের যে প্রজাপতি ওড়াউড়ি করছিল গুণে শেষ করা যায় না। তার মধ্যে হঠাৎ চোখে পড়ল বেশ বড়সড় একটা সাপ। জঙ্গলের একটা দিকে গাছের ডাল ঝুলে পড়েছে। আমি কমলকে সাপটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেললাম। বললাম, কি সাপ বলো তো? কমল ময়াল কথাটা উচ্চারণ করে হঠাৎ থেমে গেল। কাঁপা কাঁপা স্বরে বলল, আরে সর্বনাশ, একটা লোক রে! লোক? হ্যাঁ লোক। গাছটার ঠিক তলায়। সাপটা শিওর ধরবে লোকটাকে বলে কমল চেঁচামেচি জুড়ে দিল। লোকটাকে সতর্ক করে দিচ্ছিল, কিন্তু আমার চোখে কিছুই পড়ল না। আমি উত্তেজিত হয়ে বললাম, কি লোক লোক করছিস? কোথায় লোক? ভ্যাট! কমল পাল্টা উত্তেজিত হয়ে উঠল। ওই তো রোগা প্যাটকা, কালো কুচকুচে চেহারার লেংটি পরা একটা লোক, কাঁধে একটা কুঠার নিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে আমায় দেখছে। ওরে বাবা রে, কি হলো? আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। কমল ফিসফিস করে বলল, ঠিক যেন বাঘের মতো দেখছে আমাকে, এখনই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। কি দেখতে গিয়ে কি দেখেছিস তোর মাথায় গেছে কমল? বলতে বলতে উদয় থেমে গেলেন। দেখলেন আমাকে। লোকটা কিভাবে তার বন্ধুর দিকে চেয়েছিল তিনি অ্যাক্টিং করে দেখাচ্ছেন না। কে রে বাবা,
আমার গায়ে তো কাটা দিল। মনে পড়েছে এবার। হঠাৎ জায়গা ছেড়ে স্টান উঠে দাঁড়ালেন উদয়। বললেন, ভেরি সরি, আমার এক্ষুনি বেরোতে হবে। কোনো মানে হয়? আমি আর্তনাদ করে উঠলাম। কোথায়? রক্তদান শিবিরে। স্বামী ভূতেশানন্দ সেবা কেন্দ্রে আজ রক্তদান শিবির। আহে, একেবারে ভুলেই গিয়েছিলাম। বলে আর দাঁড়ানো নেই, শাঁ শাঁ করে ছুটলেন উদয় ঘোষ। আমি আবার মুগ্ধ হয়ে গেলাম। রক্তদান শিবির বলে নয়, গল্পের এই রকম ক্লাইম্যাক্সে শ্রোতাকে অনাথ করে দিয়ে কজন চলে যেতে পারে? আমি নরবলি নিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে খেয়ে দিয়ে মশারি টাঙানোর জোগাড়ি করছি। আবার উদয় এসে হাজির। শুধু হাজির বললেই কিছু বলা হয় না। আমার স্ত্রীকে দিয়ে চা করিয়ে তবে ক্ষান্ত হলেন। রাত 11টায় চা? ঘরে ঘরে কেন যে এমন শক্তিশালী লিভার নিয়ে বাঙালিরা জন্মগ্রহণ করে না? কতটা বলেছিলাম যেন? চায়ে চুমুক দিয়ে উদয় জিজ্ঞেস করলেন। আমি ঠিক মনে করিয়ে দিলাম। উদয় শুরু করলেন আবার। জঙ্গলের ভেতর লোক দেখে কমল ভয় পেয়ে চেঁচামেচি জুড়ে দিতেই জেলেরা ছুটে এলো। যে লগি ঠেলছিল সেও ফিরে তাকালো। কমলের মুখে সব শুনে চমকে উঠল তারা। ভয়ে মুখ শুকিয়ে গেল তাদের। যা মিন পেয়েছিল তাই নিয়েই ঝুপঝুপ করে নৌকায় উঠে পড়ে স্টার্ট করে দিল। আর তারা এখানে থাকবে না। তাদের জিজ্ঞেস করে যা জানলাম তাতে হাসি চাপতে আর পারলাম না। কমল ঠিকই দেখেছে, তবে যাকে দেখেছে সে লোক নয়, প্রেতাত্মা। সুন্দরবনে বাঘের হাতে কম লোক তো মারা পড়েনি, তাই তাদের অতৃপ্ত আত্মারা মাঝে মাঝেই এরকম দেখা দেয়। তবে সকলকে নয়, একমাত্র তাকেই যাদের বাঘের পেটে মৃত্যু অবধারিত। তার মানে কমলের রক্ষা নেই? আজ তাকে বাঘে খাবে? শুনে কমলের মতো অমন ডাকাবুকো ছেলে নিমিষের মধ্যে দেখলাম মুখখানা তার মরার মতো সাদা হয়ে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম, উদয়? একটু দম নিয়ে বললেন। আমি কমলকে সাহস জোগাতে থাকলাম। বললাম, এসব কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু কমল ভয়ে গুটিয়ে যেতে থাকলো। বিড়বিড় করে শুধু বলছিল, আমি স্পষ্ট দেখেছি। আমার কি হবে উদয়? নির্ঘাত মাথাটা গেছে ওর। আমি তাকে ধমক দিয়ে নৌকার ছাউনির মধ্যে পাঠিয়ে দিলাম। ও ভেতরে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে নৌকো ছোট শীষ ছেড়ে বড় নদীর কাছে এসে গেল। আর মিনিট 2 কি 3 নদীতে পড়ে যাব। ঠিক তখনই ঘটল ঘটনাটা। মাথায় রইল কুসংস্কার। ভয়ে প্রাণ উড়ে গেল আমার। দেখলাম তীরে থকথকে কাদার মধ্যে বাঘের পায়ের ছাপ, এক্কেবারে টাটকা। আর বাইরে বসে থাকার সাহস হলো না আমার। আমি জেলেদের সাবধানবাণীর কথা ভুলে হঠাৎ করেই
উঠে দাঁড়ালাম। জেলেরা চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। নৌকো টলমল করতে করতে উল্টে গেল। আমরা চাপা পড়ে গেলাম তার তলায়। কল্পনা করুন, কি ভয়ঙ্কর ঘটনা, সাংঘাতিক। আমি মন্তব্য করে বসলাম। তারপর ভাগ্যগুণে আমরা সাঁতার জানতাম। অবশ্য জলও বেশি ছিল না। জলে পড়ে নাকানি চোবানি খেলেও কেউ ডুবলাম না। জেলেগুলো আমাদের গালাগালি দিতে দিতে অনেক কষ্টে নৌকো সোজা করল। ঠিক তখনই আমার নজরে পড়ল জলের মধ্যে নাক ভাসিয়ে নিঃশব্দে ভেসে আসছে একটা বাঘ। আমাদের থেকে তার তফাৎ বড়জোর 15 হাত। কমল ভয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে জেলেরা ফিরে তাকালো। বাঘ দেখে চোখের পলকে চেহারা বদলে গেল তাদের। জলের মধ্যে ভাসছিল দাঁড় আর লগি। সেগুলো তুলে এগিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘের ওপর। ওফ, জেলেগুলোর সে যা মূর্তি, জীবনে ভুলব না। জলের ভেতর বাঘ এমনিতেই পুরো শক্তি ধরতে পারে না। হঠাৎ বেমুক্কা বাঁশ আর দাঁড়ের আঘাতে ভড়কে গেল। মুখ ফিরিয়ে নিয়ে সাঁতরাতে লাগলো তীরের দিকে। তীরে উঠে এক লাফে লুকিয়ে গেল জঙ্গলের মধ্যে। তারপর আর বিশেষ কিছু নেই। আমরা তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লাম। জেলেরা নৌকা ছেড়ে দিল। আমরা বড় নদীতে ঢুকে গেলাম আবার। আর আমাদের পাইকে হু হু করে নৌকা ছুটতে লাগলো। রাত 7টা নাগাদ আমরা ফিরে এলাম। রাতটা দ্বীপে কাটিয়ে পরের দিন ভোরে ফেরার ফুটফুটি ধরলাম। বাসন্তী পৌঁছে বাস ধরে কলকাতায় পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল। উদয় চুপ করলেন। রাত 12টা বেজে গেছে। বাইরে গাড়ি ঘোড়ারও শব্দ নেই আর। গোটা শহর ঘুমোচ্ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, কমল বেঁচে গেল তাহলে। তা গেল, উদয় বললেন। তার মানে ভূতটুত নয়? আপনি ঠিকই ধরেছিলেন, ও আপনার বন্ধুর চোখের ভুল। কই, বাঘে তো খেতে পারল না তাকে। প্লেন কুসংস্কার বটে। উদয়ের চোখ জলজল করে উঠল। একটু আছে, সেটুকুও শুনে নিই না হয় কথাটা বলবেন। ঘটনার কথা ভাবলে এখনো কি যে কষ্ট হয়। ওকে, বলুন তবে। ধর্মতলায় নেমে হাওড়ার বাস ধরতে ছুটলাম আমরা। রাস্তা ক্রস করতে যাব। হঠাৎ কোত্থেকে ঘাড়ের ওপর এসে পড়ল একটা সরকারি বাস। বাঘের ছবি দেওয়া সরকারি বাস। শেষ মুহূর্তে আমি সরে গেলাম, কিন্তু কমল সরতে পারল না। আমার চোখের সামনে বাসের পেছনের চাকায় পুরো পিষে গেল সে। জঙ্গলে ওকে বাঘ খেতে পারেনি, কিন্তু শহরের সরকারি বাঘে ঠিক খেয়ে নিল তাকে। বাঘ কি শুধু জঙ্গলেই থাকে মশাই? আমার তাক লেগে গেল শুনে।
গল্পের এই রকম পরিণতি আমি কল্পনাই করতে পারিনি। তবু তর্ক তোলার ভাব করে বসলাম। এটাও আপনার কুসংস্কারের কথা। এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সরকারি বাস জাস্ট একটা ইনসিডেন্ট। উদয় ঘোষ উঠে পড়লেন। দেখছেন আমাকে। গভীর রাতে কেউ কারোর দিকে এইভাবে তাকিয়ে থাকলে ভয়ই হয়। গা ছমছম করে উঠল আমার। বললাম, কি দেখছেন আমায়? উদয় পকেট থেকে খামে মোড়া একটা ফটোগ্রাফ বের করে আমাকে এগিয়ে দিয়ে বললেন, কোইন্সিডেন্ট। তাহলে এটা কি? আমি নিজে না দেখলেও ক্যামেরার চোখ কিন্তু ঠিকই দেখছিল। খাম থেকে ফটোগ্রাফটা খুলে চক্ষুস্থির হয়ে গেল আমার। জঙ্গলের সেই ময়াল সাপটার ছবি। বেটে একটা গাছের ডাল থেকে ঝুলছে সে। চারপাশে উড়ে বেড়াচ্ছে রাশি রাশি প্রজাপতি। গাছের ঠিক নিচে কুঠার হাতে লেংটি পরা একটা লোক স্টান চেয়ে আছে ওদিকে। ওফ, কি চোখ দুটো তার! এত হিংস্র, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ভাবে কেউ তাকাতে পারে? ভাবাই যায় না। আমি চোখ বুজে ফেললাম। দেখলেন তো ভূত? উদয় ফটোগ্রাফটা আমার হাত থেকে ছো মেরে কেড়ে নিয়ে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। এরপর আমি একা বিছনায় বসে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। এখানেই শেষ আমার গল্পটি। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।